স্বাগত ৭১-এর খেলাযোগে, সাথে আছি আমি কোহিনুর কণা। চট্টগ্রাম টেস্টে মিরাজের অলরাউন্ড নৈপুণ্য, সেঞ্চুরির পর 3 দিনে জিম্বাবুয়েকে হারিয়েছে টিম টাইগার্স। ইনিংস ও ১০৬ রানের জয় বাংলাদেশ দলের। বাংলাদেশের ৪৪৪ রানের জবাবে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১১১ রানে। ম্যাচ সেরা ও সিরিজ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১-১ সমতায় শেষ হলো ২ ম্যাচের সিরিজ। রহমান পের রিপোর্ট। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে টাইগারদের চোখ বড় লিডে। ৭ উইকেটে ২৯৭ রান নিয়ে বাংলাদেশ দল দিনের খেলা শুরু করে। মেহেদী হাসান মিরাজের উপরই ভরসা। এই অলরাউন্ডার সমৃদ্ধ করেছেন স্বাগতিকদের ইনিংসটা। একটা অনন্য মাইল ফলকে পৌঁছেছেন মেহেদী হাসান। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেট ও ২০০০ রান। তাইজুল মিরাজের জুটিতে এলো ৬২ রান। ২০ রান করে মাসে কেসার বলে আউট তাইজুল ইসলাম। ৭০ বলে মিরাজের 50। তাইজুলের পর তানজিম সাকিবকে নিয়ে লড়তে থাকেন তিনি। মিরাজ তানজিমের জুটিতেও 50। এই দুইজনের দৃঢ়তায় বাংলাদেশ স্পর্শ করল ৪০০ রানের সীমানা। ঘরের মাঠে প্রায় ২ বছর ও ১৫ ইনিংস পর ৪০০ করতে পারল টাইগাররা। ৮ উইকেটে ৪০৪ রান নিয়ে বাংলাদেশ লাঞ্চে। মিরাজের দুরন্ত ব্যাটিংয়ে প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে। লাঞ্চের পর তানজিম সাকিবের ইনিংসের রীতি ৪১ রান করেন তিনি। মিরাজ পূরণ করেন সেঞ্চুরি। ৪ বছর পর ম্যাজিক ফিগারে শতক তুলে নেন ১৪৩ বলে। ১০৪ রান করে থামেন মেহেদী হাসান। বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ৪৪৪ রান। প্রথম ইনিংসে টাইগারদের লিড ২১৭ রান। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের শুরুতেই তাইজুলের আঘাত। একই ওভারে নিয়েছেন জোড়া উইকেটের স্বাদ। ব্রায়ান ব্রেনেটের পর নিক ওয়েলসকে ফেরান। শন উইলিয়ামসকে আউট করেন নাইম হাসান। ২২ রানে ৩ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে চাপে। বল হাতেও মিরাজের কেরামতি। একে একে ক্রেগ আরভিন, মাঠে ফেরে সিগাকে ফেরান তিনি। ৭৯ রানে ৬ উইকেট হারায় জিম্বাবুয়ে। বাংলাদেশ ড্রাইভিং সিটে। মিরাজের পর ওয়েলিংটন মাসাকাদজার উইকেটও তুলে নিয়েছে। সেঞ্চুরির পর বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ৫ উইকেট পেলেন মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের ইনিংসে ছড়িয়েছেন ত্রাস। ৪৬ রানে আউট হয়ে এক প্রান্ত আগলে রাখা বেন কারানের দীর্ঘশ্বাস। শেষ পর্যন্ত ১১১ রানে গুটিয়ে গেল জিম্বাবুয়ে। বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানের বিশাল জয় পেয়েছে। রহমান পেয়ার, ৭১। সেঞ্চুরির পর ৫ উইকেট শিকার, একই দিনে আবার ম্যাচ সেরা, সিরিজ সেরা। দারুণ এই দিনটাকে মিরাজ বলছেন ক্যারিয়ারের অন্যতম সেরা দিন। দলের চাপের সময় এমন পারফরমেন্স করতে পেরে মিরাজ ভীষণ খুশি। ৪ বছর ২ মাস ২৬ দিন পর নিজের সেঞ্চুরির জন্য কৃতিত্ব দিচ্ছেন ৩ টেলেন্ডারকে। চট্টগ্রামে ম্যাচ সেরা ও সিরিজ সেরা মেহেদী হাসান মিরাজের সাথে কথা বলেছেন নাহিন বিন জসিম। সবাই কতটা প্রেশারে ছিল আমরা এবং আপনারাও দেখেন সবসময় বলতেন যে ফার্স্ট ম্যাচ হেরে গেছে। একই দিনে সব কিছু পেয়েছি। আর যেহেতু ১০০ রান ৫ উইকেট, আমার কাছে মনে হয় এটা আমার কেরিয়ারের একটা অন্যতম একটা অ্যাচিভমেন্ট। মিরাজ অনেকদিন সেঞ্চুরি দেখি না আসলে, টেস্টে অনেক কাছাকাছি গিয়েও হয় না। টেস্টের সেঞ্চুরি কি দেখা যাবে কিনা এবার ২-১টা? আমি চেষ্টা করব সেঞ্চুরি করার জন্য, কারণ হ্যাঁ অনেক একটা কাছে যে করতে পারিনি। 97 আউট হয়ে গেছিলাম সাউথ আফ্রিকার বিপক্ষে, বাট এবার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ যেন ১০০ করতে পারি। বেস্ট অফ লাক। হতেও সেঞ্চুরিটা হচ্ছিল না, আপনি আমাকে ঠিক সিরিজের আগ মুহূর্তে বলছিলেন যে সেঞ্চুরিটা করব, ওই কনফিডেন্সটা কোথা থেকে পেয়েছিলেন আসলে? না দেখেন যে সাউথ আফ্রিকার সাথে 97 আউট হয়েছি, ওখানে একটা সেঞ্চুরি মিস করেছি। আর কনফিডেন্স সবসময় নিজের সাথে নিজে অনেক কথা বলি যে না আমি আই ক্যান ডু ইট। সো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে সবসময় পজিটিভ কথা বলি। আর 3টা মানুষকে আমি অবশ্যই ক্রেডিট দিতে চাই, তাইজুল ভাই, তারপর তানজিম সাকিব এবং হাসান মাহমুদ। ওদের 3 জনের জন্য আমার সেঞ্চুরিটা হয়েছে, কারণ ওরা যেভাবে আমাকে সাপোর্ট করেছে এই সাপোর্টটা আমার জন্য দরকার ছিল এবং আমি মনে করি অ্যাট দ্য সেম টাইম আমার জন্যও ভালো হয়েছে, টিমের জন্যও ভালো হয়েছে। মিরাজ, কোনো কারণে মনে হচ্ছে কি না এটা আপনার ক্যারিয়ারের অন্যতম একটা দিন ছিল? কারণ একই দিনে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, ৫ উইকেট আবার সেঞ্চুরি। অবশ্যই খুবই ভালো লাগছে। একই দিনে সব কিছু পেয়েছি। আর অ্যাচিভমেন্ট, এর আগে আমি বলেছি অ্যাচিভমেন্ট একদিনে আসে না। একদিনে অ্যাচিভমেন্ট কখনোই আসে না, শর্টকাটে আসে না। সো অনেক কষ্ট করতে হয়েছে। আর প্রপার ওয়েতে যদি কষ্ট করা যায় এবং মেহনত করা যায়, অবশ্যই সেটা
পাওয়া যায়। অ্যাট দ্য সেম টাইম টিম জিতেছে, এটা আরও বেশি ভালো লাগছে। আর যেহেতু 100 রান 5 উইকেট, আমার কাছে মনে হয় এটা আমার কেরিয়ারের একটা অন্যতম একটা অ্যাচিভমেন্ট। এই জয়টা একটু স্বস্তির কিনা কোনো কারণে যে সময়টা যাচ্ছিল? অবশ্যই খুবই ভালো লাগার বিষয়, কারণ আপনি দেখেন ফার্স্ট ম্যাচ হারার পরে জিম্বাবুয়ের সাথে দেশের মাটিতে সবাই কতটা প্রেশারে ছিল, আমরা এবং আপনারাও দেখেন সবসময় বলতেন যে ফার্স্ট ম্যাচ হেরে গেছে। সো এটা অবশ্যই স্বস্তির বিষয়। থ্যাংক ইউ সো মাচ। মেহেদী হাসান মিরাজ, মানে এমন একটা দিন, যেই দিনটাই কিনা আসলে মানে একজন ক্রিকেটারের জন্য এর চাইতে আর ভালো কিছু থাকে না। সেঞ্চুরি করেছেন, 5টা উইকেট পেয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। সবচেয়ে বড় কথা যেটা মিরাজ বলছিল, আমরা সবাই খুব অস্বস্তিতে ছিলাম আসলে। সেই অস্বস্তিটা আসলে কেটে গেছে এই চট্টগ্রাম টেস্ট দিয়ে। সামনের সময়টায় নিঃসন্দেহে বাংলাদেশ এই অস্বস্তি থেকে ভালো একটা সময় প্রবেশ করবে, সেই প্রত্যাশাটা আসলে এই চট্টগ্রাম থেকে নিয়ে যাচ্ছি। সামনে পাকিস্তান সফর, ডিফারেন্ট ফরম্যাট, বাট ডিফারেন্ট ফরম্যাটেও বাংলাদেশ হয়তোবা অনেক ভালো করবে এই টেস্টের আত্মবিশ্বাস থেকে। নাহিয়ান বিন জাসিম, 71, চট্টগ্রাম। চাপে না থাকলেও জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচ হেরে মন খারাপ হয়েছিল নাজমুল শান্তর। ক্যাপ্টেন মনে করেন জিম্বাবুয়ের বিপক্ষে 2টা ম্যাচে টাইগারদের আরও দায়িত্ব নিয়ে খেলা ও জেতা উচিত ছিল। জিম্বাবুয়ে সিরিজের সাফল্য ব্যর্থতা নিয়ে চট্টগ্রামে ক্যাপ্টেন শান্তর সাথে কথা বলেছেন নাহিয়ান বিন জাসিম। তো যখন প্রেসের জন্য যাচ্ছিলাম ভাবছিলাম আসলে একটা সময় আন্ডার 19-এর কথাই মনে পড়ছিল। সো খুবই ভালো লেগেছে যেভাবে ও খেলেছে, আমি সবসময় এটাই আশা করি ওর কাছ থেকে। অনেক স্বস্তির একটা জয় বলতে হবে, কারণ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ আসলে ডমিনেট করে জিতবে সেটাই প্রত্যাশা করেছিল সবাই, কিন্তু প্রথম টেস্টে সেটা হয়নি, চিটাগংয়ে হয়েছে। শান্ত, আপনি কি কোনো কারণে অ্যাজ এ ক্যাপ্টেন একটু প্রেশারে ছিলেন কিনা আসলে ফার্স্ট টেস্টটা হারার পরে? না, আমি প্রেশারে ছিলাম না, আমি একটু মন খারাপ হয়েছিল যে আসলে আমরা যেরকম দল, ওই দল অনুযায়ী আমরা আসলে খেলতে পারিনি। আমাদের 2টা ম্যাচে জেতা উচিত ছিল, যেটা আসলে আমরা পরের ম্যাচে ভালোভাবে কামব্যাক করেছি। আজকে একটু স্মৃতি, সেই আন্ডার 19-এর স্মৃতিটা ফিরে এসেছিল কিনা? দুই বন্ধু, একজন ক্যাপ্টেন একজন ভাইস ক্যাপ্টেন, মিরাজ এবং আপনি মিলে প্রেস কনফারেন্সে আসলেন, মানে এটা একটু আপনাদেরকে স্মৃতিকাতর করেছিল কিনা? মিরাজ যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে সেটাও নিশ্চয়ই আপনার কাছে একটা ভালো লাগার বিষয়। না, অবশ্যই খুবই ভালো লেগেছে। যখন প্রেসের জন্য যাচ্ছিলাম ভাবছিলাম আসলে একটা সময় আন্ডার 19-এর কথাই মনে পড়ছিল। সো খুবই ভালো লেগেছে যেভাবে ও খেলেছে, আমি সবসময় এটাই আশা করি ওর কাছ থেকে যে ওর আসলে রোলটা কত গুরুত্বপূর্ণ। কারণ ওই টিমটা একটা অলরাউন্ডার যদি পারফর্ম করে টিমটা এক স্টেপ আগায় থাকে। সো ওর রোলটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে সবসময় ওর সাথে কথা হয় এবং যেটা ও ম্যাক্সিমাম সময় টিমকে দেওয়ার চেষ্টা করে এবং যেটা এই ম্যাচে স্পেশালি খুব ভালোভাবে দিয়েছে। এই সিরিজটা আসলে আপনাদের জন্য আসলে কোন জায়গাটা লার্নিং হয়ে থাকবে? মানে যেহেতু ফার্স্ট টেস্টটা আমরা আসলে হেরে গেছি এবং পরেরটা আসলে ডমিনেট করে জিতেছি, লার্নিংয়ের জায়গাটা আসলে কোন জায়গা থাকবে? আমার মনে হয় যে সেলফ বিলিফ থাকাটা খুব ইম্পর্টেন্ট। আসলে যে কোনো সময় যে কোনো সিচুয়েশানে আসলে আমরা যে ভালো ক্রিকেট খেলতে পারি এই বিশ্বাসটা নিয়ে খেলাটা ইম্পর্টেন্ট। স্পেশালি প্রথম ম্যাচটা যখন খেলেছে আমার মনে হয় আরও রেসপন্সিবিলিটিসটা নিয়ে খেলা উচিত ছিল, কারণ আমরা এই ম্যাচটা দেখলাম যে আমরা আসলে কত ভালো ক্রিকেট খেলেছি। ক্যাপ্টেন, জাস্ট ড্রেসিং রুমে যেতে যেতে লাস্ট কোয়েশ্চেন আমার, সেটা হচ্ছে সামনেই তো আসলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ এবং এই সাদা পোশাকটা নামিয়ে রেখে রঙিন পোশাকে আসলে খেলতে নামতে হবে। কয়েকদিন আগেই পাকিস্তানে খুব সুখকর স্মৃতি আমাদের নেই। ওই T20 সিরিজকে ঘিরে আসলে আপনাদের স্পেশাল কোনো প্ল্যানিং আছে কিনা? কেমন রেজাল্টের আশা? না, অবশ্যই আমার T20 তো অবশ্যই যে কোনো দল যে কোনো সময় জিততে পারে এবং পাকিস্তানে ভালো উইকেট। সো যে দলটা ভালো খেলবে ওই দলটাই জিতবে এবং আমাদের দলটা, আমি বিশ্বাস করি যে ওইখানে গিয়েও ভালো রেজাল্ট করা সম্ভব এবং প্রিপারেশনের কিছুদিন সময় আছে। সো প্রিপারেশন যদি ঠিকমতো আমরা নিয়ে যেতে পারি ওইখানে আমরা ভালো রেজাল্টই করবো, এটা আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ ক্যাপ্টেন, বেস্ট অফ লাক। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, আসলে তার কাছে এই সিরিজটা নিয়ে পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে যে আপকামিং সিরিজটা T20 সিরিজটা সেটা নিয়ে আসলে কথা বলছিলাম। শান্ত বলছিলেন কিছুটা হলেও লার্নিংয়ের জায়গা আসলে আছে এই টেস্ট সিরিজ থেকে। নিশ্চয়ই সেটা সামনের সময়টায় বাংলাদেশ দলের সব ক্রিকেটারকে নতুন করে আসলে পথ চলাতে সাহায্য করবে। শান্ত বলেছেন সেই মিরাজের যেই স্মৃতিটা আসলে আন্ডার 19-এ থাকা অবস্থায় যে স্মৃতিটা, সেই স্মৃতিটা আসলে ফিরে এসেছে এই টেস্টে। একসঙ্গে দুজন আসলে গিয়েছিলেন এই প্রেস কনফারেন্সে। সো এরকম আরও বেশি যেন যাওয়ার সুযোগ হয়, দুই বন্ধু মিলে যেন আসলে সামনের সময়টায় বাংলাদেশকে এরকম আরও ভালো ভালো কিছু স্মৃতি বড় বড় দলের বিপক্ষেও দিতে পারে, সেই প্রত্যাশা একটা কিন্তু আসলে শান্তর ভক্ত, মিরাজের ভক্ত, একই সঙ্গে বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী আছেন তারা সবাই করে। নাহিয়ান বিন জাসিম, 71, চট্টগ্রাম। অক্টোবরে আসন্ন বিসিবি নির্বাচনের লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ফারুক আহমেদ। আগের কমিটিতে থাকা লোকজন তার মানহানির এজেন্ডা নিয়ে নেমেছে, কিন্তু ক্রিকেটের উন্নতির স্বার্থে কোনো ছাড় নয়। খালেদ মহিউদ্দিনের শোতে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
তুলেছেন সহকর্মীদের বিপক্ষে অসহযোগিতার অভিযোগ। পার্থমানিকের রিপোর্ট। ব্যাট হাতে ছক্কা হাঁকাচ্ছেন ফারুক আহমেদ, চারপাশে দর্শকদের হাততালি, মুখে বাহবা। কিন্তু বিসিবিতে পরিস্থিতি কি ঠিক এমনটা? ছক্কা হাঁকানোর মতো এত সহজে বোর্ড চালাতে পারছেন তিনি? প্রশংসা না পাক সহকর্মীদের সমর্থন, সহযোগিতাটুকু কি পাচ্ছেন? উত্তরটা সবারই জানা। প্রথমে নাজমুল আবেদিন ফাহিম, এরপর মাহবুবুল আনাম। জানা গেছে বোর্ডের ভেতরে অনেকের সাথেই ফারুক আহমেদের সম্পর্ক যে জায়গায় থাকার কথা ছিল সেখানটায় নেই। অক্টোবরে বিসিবির নির্বাচন, গেল কয়েক মাস ধরেই বিসিবির নেক্সট প্রেসিডেন্ট হিসেবে আলোচনায় আছেন আলী আসগর লবি, নাজমুল আবেদিন ফাহিম, সৈয়দ আশরাফুল হক, মাহবুবুল আনাম সহ অনেকেই। এর বাইরেও বিচ্ছিন্নভাবে আরও নাম এসেছে, তবে তারা কেউই এখন পর্যন্ত গণমাধ্যমে সরাসরি নির্বাচনের ঘোষণা দেননি। কিন্তু ফারুক আহমেদই প্রথম যিনি সেটা করলেন। খালেদ মুহিউদ্দিনের শোতে ঘোষণা দিলেন নির্বাচনী ময়দানে তিনি নামছেন। একটা দল আছে যারা ক্রিকেট বোর্ডে দুর্নীতি করেছে এবং এখন চেষ্টা করছে আমাকে ছোট করতে। তাদের জন্য সবচেয়ে সহজ কাজ ফারুক ভাইয়ের জন্য 4টা কলাম লেখা, 2টা মিথ্যা কথা বলে বদনাম করা। কারণ তারা জানে এ তো ওই ধরনের লোক যে রিজাইন করে চলে যাবে। কারণ দেশের ক্রিকেটের ইমপ্রুভ করা ছাড়া তার কোনো আলাদা এজেন্ডা নাই। তাই আমার মনে হয় ইচ্ছাকৃতভাবে একটা খেলা হচ্ছে। এবার আমি চিন্তা করেছি আমি চেষ্টা করব ইলেকশন করতে। দেশের ক্রিকেট ছেড়ে দিলে তো আর প্রবলেম সলভ হলো না। মাঠের ক্রিকেট যতই পানসি হোক, বিসিবিতে ফারুক আহমেদ ভার্সেস আদার্স এখন জমজমাট এক খেলা। কোনো রাগঢাক না রেখেই বোর্ডের বাকি 9 জন ডিরেক্টরের সাথে যে তার সম্পর্কটা মসৃণ নয়, সহযোগিতা পাচ্ছেন না, তা অবলীলায় স্বীকারও করেছেন ফারুক আহমেদ। আপনি জানেন আগের বোর্ডের অনেকেই যারা দেশত্যাগ করেননি তাদের সাথে কিন্তু আমি কাজ করছি। আমাদের 2 জন নতুন আর পুরো সেট আপ সেম। এর মধ্যে বিগ চ্যালেঞ্জ ছিল বিপিএল। আপনি জানেন যে ফ্র্যাঞ্চাইজি লিগে প্লেয়াররা একটা ভালো টাকা পায়। আমি কিন্তু আমার সবকিছু করতে চেয়েছি। তখন বোর্ডের 9 জন পরিচালক তারা যে খুব অ্যাক্টিভ ছিল তা কিন্তু না। নির্বাচনে নামার ঘোষণা দিলেও মাঠ যে কতটা প্রতিকূল তা বিসিবির ফান্ড ট্রান্সফার নিয়ে চলা প্রোপাগান্ডায় ভালোই টের পেয়েছেন ফারুক আহমেদ। প্রথম দফায় বোর্ডের তরফে ব্যাখ্যা দিয়েও স্বস্তি মেলেনি। শেষমেশ খালেদ মুহিউদ্দিনের শোয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন। 238 কোটি টাকা ট্রান্সফার কি তার একার সিদ্ধান্তেই হয়েছে? তার ফাইনাল করা ডকুমেন্টে শুধু সাইন করার যে দাবি মাহবুবুল আনাম করেছেন সেটাও কি সত্য? আপনারা জানেন 21 আগস্ট আমি যখন দায়িত্ব গ্রহণ করি তখন আমাদের দেশের অনেকগুলো ব্যাংক রেড জোনে। আমরা জানি যে অনেক ব্যাংকে টাকা নেই। ওই দুশ্চিন্তা থেকে জিনিসটা আমার মাথায় প্রথম এসছে। কিন্তু এর মাঝখানে আমাদের আরও ডিরেক্টররা সতর্ক করেছে যে বাংলাদেশ ব্যাংকের রেটিং এসেছে, এখানে টাকা নেই, এখান থেকে সরাতে হবে। তাই ওই কথাটা আর টিকে না যে আমার একক সিদ্ধান্তে হয়েছে। ইনফরমালি প্রতিটা বোর্ড ডিরেক্টর জানতেন। এখন তারা যদি কিছু বলে থাকেন এটার বাইরে অন্য কিছু, এটাতে আসলে আমার কোনো কমেন্ট করার কিছু নাই। কিন্তু এই সম্মতি তাদেরও ছিল যে হ্যাঁ, ইটস ভেরি গুড আইডিয়া। ইয়েলো ও গ্রিন ব্যাংকে প্রাধান্য দিয়ে ফান্ড ট্রান্সফার করায় সমালোচনা যতই হোক, বাস্তবতা হলো এই সিদ্ধান্তে বিসিবি চলতি বছর মুনাফা পাবে 6.5 থেকে 7 কোটি টাকা বেশি। কিন্তু দিন শেষে এই সাফল্য ফারুক আহমেদ কতটা কাজে লাগাতে পারেন আর কতটা প্রোপাগান্ডায় নাস্তানাবুদ হন, এখন সেটাই দেখার অপেক্ষা। পার্থ বণিক, 71। রিয়াল মাদ্রিদকে কাঁদানো বার্সেলোনার সামনে রাতে ইন্টার মিলান পরীক্ষা। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালে মাঠে নামছে 2 দল। হারতে ভুলে যাওয়া লামিন ইয়ামালরা চাপকে ছুটিতে পাঠিয়েছেন। অন্যদিকে মেসি সতীর্থ লাউতারো মার্টিনেজের সামনে 15 বছর পর ইউরোপ সেরা হবার লক্ষ্য। স্পেনের স্তাদিও অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 1টায়। মেদিনা এমের রিপোর্ট। অনুশীলনে সবার সামনে 17 বছর বয়সী ওয়ান্ডার বয় লামিন ইয়ামাল থাকবেই বা না কেন। বার্সার জার্সিতে আজ রাতে ইউসিএলের প্রথম সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচটি যে তার 100তম মাইল ফলক স্পর্শ করার ম্যাচ। মৌসুমের 3 এল ক্লাসিকো সবকটি জিতে পুরো বার্সা দলটাই এখন ফ্রন্ট লাইনে। 2025 সালে স্রেফ একটি ম্যাচে হেরেছে বার্সেলোনা। নাও রে, উপায় কি?
গত এক দশক ধরে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ট্রফি ক্যাবিনেটে উঠাতে পারেনি বার্সা। মেসি নেইমারদের হাত ধরে সবশেষ 2015 সালে শিরোপা গিয়েছিল কাতালোনিয়ায়। অগ্রজদের অনুসরণ করে ইতিহাস ফেরাতে চান অনু জিয়ামাল, ফেরান তোরেসরা। চোখ থাকবে রাফিনিয়ার উপরেও। দুজনেই যে ব্যালন ডিওর জয়ের দৌড়ে এগিয়ে আছেন, ব্যক্তিগত স্বার্থ টপকে সবার আগে দলগত ট্রেবলের হাতছানি। চাপ অনেক আগেই তা বাড়িতে রেখে এসেছি। আমি চাপ অনুভব করি না, কেবল মনে হয় আমাকে মুহূর্তটি উপভোগ করতে হবে এবং আমার সর্বোচ্চটা দিতে হবে, এইটুকুই। ইন্টার এমন একটি দল যাদের কিছু খেলোয়াড় এমন বয়সে আছে যাদের হয়তো ফাইনালে ওঠার এটাই শেষ সুযোগ। তারা শতভাগ দেবে। চ্যাম্পিয়ন্স লিগ ইন্টারের জন্য একটা শিরোপা জয়ের বড় সুযোগ। আমাদের মতোই তারা ফাইনাল থেকে 2 ম্যাচ দূরে আছে। অন্যদিকে 15 বছর ধরে ইউসিএল এর শিরোপার দেখা নেই ইন্টারের। 2010 সালে শেষ যেবার জিতেছিল, সেবার সেমিফাইনালে পেপ গার্দিওলার পরাক্রমশালী এই বার্সাকে হারিয়েছিল নেরাজ্জুরিরা। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সবশেষ 3 ম্যাচেই হেরেছে ইন্টার। সিরিয়ার শিরোপা ভাগ্য তাদের হাত থেকে ছুটে গেছে গেল এক সপ্তাহে। তাই স্পেনের মাঠে এটা যে কামব্যাকের ম্যাচ। মেসির উত্তরসূরি ইয়ামাল নাকি মেসির সতীর্থ লাউতারো মার্তিনেজ? স্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিতে আজ রাত টাকার উত্তর বলে দেবে সময়। মেহেদি নাইম, 71। আর এই ছিল এখনকার খেলার যুগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথেই থাকুন।